সৈয়দ অলিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসটার একদম যে কাহিনীটা মানে ঘটনা প্রবাহটা যদি আলোচনা করি, মানে যেটা একদম চুম্বক আকর্ষণীয় অংশ সেটা হচ্ছে যে আহ, যে এই উপন্যাসের কয়েকটা চরিত্র আছে যাদের মধ্যে দিয়ে ঘটনাটা প্রবাহমান। তার মধ্যে একটা হচ্ছে যুবক শিক্ষক, আর একটা হচ্ছে আব্দুল কাদের, আর একটা হচ্ছে দাদা সাহেব, মানে যিনি বড় বাড়ির প্রধান দাদা সাহেব। আর মানে তাদের একটা সমাজে একটা খ্যাতি ছিল, তাদের বংশে মানে তখনকার ইয়াতে একটা খ্যাতি ছিল যে তারা হচ্ছে জমিদার বাড়ি বা বড় বাড়ির একটা মানুষ। এখন দাদা সাহেবের দ্বারা যে দাদা সাহেবের বাড়িতে যুবক শিক্ষক লজিং মাস্টার হিসেবে থাকতো, তাদের বাচ্চাদের পড়াশোনা পড়াইতো আর ওই বাড়িতে থাকতো, ভালো মন্দ খাওয়া দাওয়া করতো। যুবক শিক্ষকটা অবিবাহিত ছিল। এখন ঘটনার একদম মূল কাহিনী যেটা, আর এই ঘটনাটা লেখা হয়েছে কোথা থেকে, এই উপন্যাসটার বেশিরভাগ হচ্ছে ফ্রান্সের আলপাস পর্বত অঞ্চলের পাইন ফার অ্যালং গাছ পরিবেষ্টিত ইউরিয়াস নামক একটি ক্ষুদ্র গ্রামে লেখা হয় এই উপন্যাসটা। আর ওই যে চরিত্রের কথাগুলো তো আমি আগেই বললাম, যে যুবক শিক্ষক, বড় বাড়ির কাদের, আর বড় বাড়ির প্রধান মুরব্বী হচ্ছে দাদা সাহেব। তিনি ধর্মের ব্যাপারে খুবই কঠোর, এতই কঠোর যে কেউ খেতে বসে যদি বিসমিল্লা না বলছে তাহলে তার দিকে তিনি কড়াভাবে দৃষ্টিক্ষেপ ভ্রুক্ষেপ করতেন। এখন ঘটনাটা হচ্ছে যে ঘটনাটা শুরু হচ্ছে লেখক একদিন মানে যুবক শিক্ষক একদিন জ্যোৎস্না রাত, চাঁদের এত আলো যে আলোতে হাঁটতে মানে বাঁশবাগানের মধ্যে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষের লাশ দেখতে পায়। এই লাশ দেখার পর সে হতভম্ব হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে দৌড়ে পালানোর আগে তার সাথে আব্দুল কাদের মানে যে কাদের, কাদেরকে আবার দরবেশ বলে তারা, এই দরবেশ কাদেরের সাথে তার দেখা হয়ে যায়। বড় বাড়ির কাদের, সেও ভয় পেয়ে যায় আর কাদেরও ভয় পেয়ে যায়। যেটাই হোক, তারপর লেখক দ্রুত গতিতে চলে আসে। এখন ঘটনা হচ্ছে যে লেখক বাঁশবাগানেই বা গেল কেন, বাঁশবাগানে গেল কেন, আর কাদেরের সাথেই বা কিভাবে দেখা হলো হঠাৎ। মানে এখন মূল যে ঘটনাটা, একদিন যুবক শিক্ষক চাঁদের জ্যোৎস্না রাত বের হইছে, দেখে যে আব্দুল কাদের মানে দরবেশ কাদের কোথায় যেন যাচ্ছে। এখন ওই যে কাদের যে যাচ্ছে, লেখকও মানে যুবক শিক্ষকও তার পিছে পিছে যাচ্ছে, একটু দূরত্ব বজায় রেখে যাচ্ছে। এখন যাইতে যাইতে সামনে একটা চৌরাস্তা বা চার রাস্তার মোড় পড়ে। এখন যে ওই চার রাস্তার কোন রাস্তা দিয়ে কাদের আগে গেছে সেটা লেখক বুঝতে পারে না। মানে আমি যেটা বলতেছি একদম উপন্যাসটার চুম্বক অংশ, মানে চুম্বক অংশ, এটা শুনলেই উপন্যাসটা সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসবে। এখন লেখক যে ওই যে চার রাস্তার মোড়ে যে তাকে হারাই ফেললো, খুঁজে পাচ্ছে না, তখন কান পেতে শোনার চেষ্টা করে যে কোনো রাস্তা দিয়ে পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা। তারপর আন্দাজ করে একটা রাস্তা দিয়ে যায়, ওই রাস্তাটা ওই সেই বাঁশঝাড়ে, নির্জন সেই বাঁশঝাড়ে গেছে। এখন যাওয়ার পর লেখকের পায়ের শব্দে, মানে বাঁশঝাড়ের ওইখানে দাঁড়িয়ে লেখকের পায়ের শুকনা পাতার খসখসের শব্দে বাঁশবাগান থেকে একটা আওয়াজ আসে, আচমকা একটা মেয়েলি কণ্ঠের আওয়াজ। তার কিছুক্ষণ পরেই লেখক দেখে যে ওই যে একটা মেয়ের লাশের দিকে তার নজর যায়। আর ঘটনাটা কে ঘটাইলো, ওই যে আব্দুল কাদের যে আগে ঢুকে গেল, সে ঘটনাটা ঘটায় অন্যদিক চলে গেছে। এখন লেখক এটা দেখার পর হতভম্ব, কয়েক প্রহর সে এখানে দাঁড়ায় থাকে। তারপর আব্দুল কাদের তো চলে যাওয়ার পর ভাবে যে এটা আমি কি ঘটনা ঘটাইলাম, মানে একদম চুম্বক অংশ বলতেছি আমি, যেটা শুনলে একদম ধারণা চলে আসবে যে ঘটনা কি। তখন আব্দুল কাদের যে অপ্রত্যাশিত মানে লেখকের পায়ের যে খসখস আওয়াজে সে মেয়েটাকে যে মেরে ফেললো। কিভাবে মেরে ফেললো, সে ওই যে শব্দ পায় মনে করছিল যে ওই মহিলাটার স্বামী ছাড়া কেউ না। আর ঘটনা বলি, যে মেয়েটার লাশ ওখানে ছিল সেটা হচ্ছে ওই একই গ্রামের মাঝির বউ। মাঝি বিভিন্ন কাজে দেশান্তর থাকে, বাইরে যায়, কাজ করতে যায়। আর মাঝির হচ্ছে বৃদ্ধ মা থাকে বাসায়, আর মাঝির একটা অন্ধ বোন সহ আর মাঝির বউ সহ তিনজন ওই বাড়িতে থাকে। আর এই মাঝির বউয়ের সাথে দরবেশ কাদেরের একটা সখ্যতা তৈরি হয়, মানে তাদের মধ্যে একটা প্রেম তৈরি হয়। আর ওই বাঁশঝাড়টাই ছিল তাদের মিলনের স্থান বা দেখা করার জায়গা। ঠিক এই যে এই দেখা করতে গিয়ে হঠাৎ একদিন এই যে ঘটনাটা ঘটে। এখন যখন ওরা দুজন বাঁশবাগানের ভিতরে, আর এদিকে যুবক শিক্ষক চলে গেছে, তার পায়ের খসখসে আওয়াজে কাদের মনে করছে যে তার স্বামী ছাড়া কেউ না। এখন তার স্বামী মনে করে ও যে মেয়েটা ভয় পাইছে, ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কি দরবেশ কাদের কি করছে,
মানে এতটা ভয় পাইছে যে তার মুখ চেপে না ধরে, মুখটা যে চেপে না ধরে তার ওই মেয়েটার গলা চেপে ধরছে। গলা চেপে ধরাতে আরও সে শব্দ করতে যাচ্ছে, মানে একটা মানুষকে মেরে ফেলা তো সহজ না, শব্দ করতে যাচ্ছে, সে আরও জোরে চেপে ধরছে। আজকে ঘটনাক্রমে মেয়েটার প্রাণনাশ হয় ওখানে। তারপর কাদের ভাবে যেটা আমি কি করলাম, সে অন্যদিকে দৌড়ায়, কিন্তু মুহূর্তের মধ্যে ভাবে যে যাকে দেখে আমি পালাইলাম, যাকে সন্দেহ করে আমি পালাইলাম, যে আসলে লোকটা কে, আমার তো তাকে দেখা উচিত। তখন ফিরে আসা দেখে যে যুবক শিক্ষকের মুখোমুখি হয়। যুবক শিক্ষক কাদেরকে দেখে, কাদের যুবক শিক্ষককে দেখে, কিন্তু তারপর তারা দুজনে দুদিকে চলে যায় বা বাড়িতে আসে। এখন কাদের মানে যুবক শিক্ষক নিজেকে ক্ষমা করতে পারে না, যেটা আমি কি দেখলাম, কাদের আমাকে দেখে ফেললো, ওখানে একটা মৃত মানুষের লাশ ছিল, এখন তো আমি দোষী, তাহলে এখন আমি দোষী, আমি খুনি, এরকমই তো প্রচার করবে। আর এদিকে কাদেরও তো ভয়ের মধ্যে থাকে যে সেও তো ধরা খাইতে পারে। তারপর কি হলো এক সময়, সেটা হচ্ছে যে একদিন কাদের, পরের দিন কাদের তার রুমে আসে, যুবক শিক্ষকের রুমে আসে এবং বলে যে এরকম অনেক কথাগুলো বলে। তারপর এটাও বলে, লেখক ভাবে যে আমাকে যদি সে চোর সন্দেহ করতো, মানে খুনি সন্দেহ করতো, তাহলে তো সে আগে থেকেই সবাইকে বলে দিত বা পুলিশ কল করতো, কিন্তু সেটাও সে করলো না, তাহলে ঘটনাটা কি? এখন কাদের তার রুমে আসার পর যুবক লেখক শিক্ষককে বলে যে চলো। জ্যোৎস্না রাতে তারা বের হয়ে কয় কোথায় যাব, কোনো প্রশ্ন না করে সে একদম বলে যে আমরা যে লাশটা দেখছো সেই লাশটা একদম নদীতে ভাসাই দিয়ে আসবো। এখন আমি কেন, যুবক শিক্ষক মনে প্রশ্ন করে যে আমি কেন, কয় তুমি ছাড়া তো আর কেউ এটা দেখেনি, দুজনের মধ্যেই জানাজানি বিষয়টা। এখন দুজনে যাচ্ছে, জ্যোৎস্না রাত। এখন লেখক বলে যে উলঙ্গ অবস্থায় তার কেমন দেখায়, তার থেকে ভালো যে আমরা নদীতে ভাসাই দিয়ে আসি। ওই দিন ধরাধরি করে তারা দুজন লাশটা নদীতে ভাসায় দেয়, কিন্তু পরের দিনই লাশটা আবার উদ্ধার হয় বিভৎস অবস্থায়, মানে একদম উলঙ্গ অবস্থায় লাশটা উদ্ধার হয়। শুধু তার গলার মধ্যে, মেয়েটার গলার মধ্যে একটা রূপোর মালা ছিল। এখন লেখক অবাক হয়ে গেল যে আমরা কাপড় সহ তো নদীতে ভাসায় দিলাম, একদিনের ব্যবধানে কিভাবে কাপড় কোথায় গেল? আর মেয়ের চেহারাটাও বিভৎস হয়ে গেছে, ফুলে গেছে, তারপরও মানুষের চিনতে কোনো অসুবিধা হয় না যে ওটা মাঝির বউ। মাঝি বাড়িতে না থাকার কারণেই মাঝির সাথে কাদের যে দরবেশী একটা ভাব, তাকে সবাই দরবেশ বলে, ওর সাথে একটা সখ্যতা তৈরি হয়, তাদের মধ্যে একটা অবৈধ প্রেম, অবৈধ একটা সম্পর্ক তৈরি হয়। এটাই হচ্ছে তার মূল কারণ। আর যার জেরে এখন যুবক শিক্ষকের মনে নানান প্রশ্ন, নানান বাক বিতর্ক, তার মধ্যে কাদেরের সাথে তার কোনো কথা হয় না। ওই একই বাড়িতে থাকলেও তারা মানে কখনো ওইভাবে কথা হয়নি, কিন্তু এটা নিয়ে অনেক আলাপ আলোচনা তাদের মধ্যে হয়। কিন্তু লেখক নিজেকে প্রশ্ন করে, নিজেকে মাঝে মধ্যে খুনি দাবি করে। কিন্তু একদিন ওই যে কাদের লেখকের সামনে এসে সব স্বীকার করে ফেলে যে এরকম তুমি ওদিন ওখানে গেছিলা, তোমার পায়ের শব্দে আমি ভয় পেয়ে গেছিলাম, মেয়েটাও ভয় পেয়ে গেছিল, যার ফলে আমি যে ওর মুখ চেপে না ধরে যে গলাটা চিপে ধরছি, এটা কিভাবে যে ধরছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি তখন বিবেক বুদ্ধিহীন ছিলাম, গলা চেপে ধরে একটা দুর্ঘটনাবশত কাজটা হয়ে গেছে। তখন ওই যে যুবক শিক্ষক আবার একা একা ভাবে যে খুনি কি আমি নিজে? কারণ আমি যদি ওখানে না যেতাম, এই যে দরবেশ কাদের কিন্তু ওনাকে মুখ চেপে ধরতো না। এভাবে নিজেকে দোষী সাব্যস্ত করে, আবার নিজেই সমাধান বের করে যে আজকে আমি গেছি, আর অন্য দিন তো তারা আরো কোথাও গিয়ে ঝামেলা করতে পারতো, মানে আমি আজকে যে কোনো না কোনো জায়গায় তারা ধরা খেতই, কারণ অবৈধ প্রেম তো বেশি দিন টেকার কথা না। এভাবে সে বাড়ির যে বড় দেওয়ানি দাদা সাহেব, মানে মুরব্বী, তার কাছে যুবক শিক্ষক কথাগুলো বলতে চায়, কিন্তু সে বলতে পারে না, দ্বিধায় পড়ে যায় যে আসলে যাদের বাড়িতে আমি জামাই আদরের মতো খাচ্ছি, যারা আমার এত সুন্দর দেখাশোনা করছে, তাদের বিপক্ষে আমি বললেও কথাটা কেমন দেখায়। যুবক শিক্ষক কিছু না বলে পরে আরেক দিন হুট করেই দাদা সাহেবের কাছে সবকিছু বলে দেয়। কিন্তু ঘটনাচক্রে এই যে সবকিছু বোঝাপড়া, পুরো উপন্যাসটাই কিন্তু তার মনোমালিন্য, সে ভেতর থেকে নিজে নিজেই প্রশ্ন করে, নিজে নিজেই অ্যান্সার নেয়, অত কোনো কাহিনী নাই এই উপন্যাসটার মধ্যে। শেষ পর্যন্ত কি হয়, দাদা সাহেবকে বলার পর যুবক শিক্ষকটা পুলিশের কাছে নিজে, মানে পুলিশ ধরে নিয়ে যায় ওই লেখককে, যুবক শিক্ষককে, কয় আপনি শিক্ষক মানুষ, অবিবাহিত। তারপর যে পুলিশ যে তাকে ধরে নিয়ে গেল, তখন সে নিজের সাথেই আবার বিড়বিড় করে বোকার মতো। উপন্যাসটার শেষটা একদমই কমপ্লিট নয়। আর তাকে যে পুলিশ ধরে নিয়ে কিছু প্রশ্ন করবে, সে পুলিশের কাছে ঘটনা বিবরণ বিশ্লেষণ কিছুই করে না, কিন্তু
কিছুই করে না, তবে পুলিশ তাকে ধরে নিয়ে রাখে। উপন্যাসটার শেষটা এভাবেই বর্ণিত যে